ফেরদৌস, আমি ল্যাব কনসালটেন্ট হিসেবে কাজ করছি ইউএস কোম্পানিতে। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আপ অ্যান্ড রানিং উইথ ডক্ট্রাইন 2.0 অ্যান্ড ফ্রেমওয়ার্ক 1.1। দুটোর মধ্যে ডক্ট্রাইন 2.0টা এখন আপনার ডেটা 4 পর্যায়ে রয়েছে, আর ফ্রেমওয়ার্ক 1.10 এটা স্টেবল ভার্সন, আর এটা 2.0 ভার্সনটা ডেভেলপমেন্ট হচ্ছে, এখনো আসেনি। তো আর এখানে যদি আপনাদের মনে প্রশ্ন লেগে থাকে যে হুইজ দ্যাট ফেরদৌস গাই, আমি এখানে কিছু টুল দিয়েছি। প্রথমটা আমার ব্লগ, দ্বিতীয়টা আমার টুইটার হ্যান্ডেল, মাই গিটহাব ইউআরএল। আমি প্রথমে যে বিষয়টা করবো এটা হলো আপনার ডক্ট্রাইনের ডেফিনিশন। আমি যদি বাংলায় বলতে হয়, ডক্ট্রাইনটা হলো এমন একটা রুল, পিএইচপি কোড, যেটার মাধ্যমে আমরা অবজেক্ট পারসিস্টেন্সের যে কাজগুলো করতে হয়, আমরা যে কোনো বড় ধরনের কোনো অ্যাপ্লিকেশন যদি করতে যাই, যেটা স্টোরেজ মিডিয়াম হিসেবে আমরা কোনো RDBMS ইউজ করতে পারি, অথবা NoSQL টুল ইউজ করতে পারি, অথবা ফাইল সিস্টেম ইউজ করতে পারি। তো এই ধরনের যে কোনো স্টোরেজ মিডিয়ামের সাথে যে ইন্টারেকশনটা করা হয় সেটাই হলো অবজেক্ট পারসিস্টেন্সের ব্যাপার। আর এই অবজেক্টের মধ্যে কি থাকে সেটা হলো পিএইচপি কোড এবং ডেটা, এই দুইটা থাকে। এই দুইটাকে পারসিস্ট করার জন্য যে টুলটা ইউজ করা হয় সেটার নাম হলো পিএইচপিতে, সেটার নাম হলো ডক্ট্রাইন, এবং এটা একটা ORM বা অবজেক্ট রিলেশনাল মেথড, যে আপনার আমাদের যে পিএইচপি কোডগুলো রয়েছে এই কোডের সাথে আপনার ডেটাবেজের সাথে ম্যাপিংটা করে থাকে। So, why should I use it? এটা কেন ইউজ করবো? আমি এই 3টা পয়েন্ট দিয়ে try to make a fun, because Nurul Firdaus said, আমি এটা বলেছি এখানে ইউজ করবেন। দ্বিতীয়ত, that is solve the world's terrorism problem. এই দুইটা প্রশ্নের উত্তরই হলো নো। এটা কোনোটাই আপনার মানে ডেইলি যত রকমের প্রবলেম আছে সবগুলোই যে সলভ করবে এমন না। তবে সরি, আর এখানে দেখতে পাচ্ছেন যে ডক্ট্রাইন কি ধরনের ডেটাবেস সাপোর্ট করে থাকে, both SQL and NoSQL দুটোই সাপোর্ট করে। সো আর ভালো খবর হচ্ছে আপনার পিএইচপিতে ORM হিসেবে ডক্ট্রাইনকে পিএইচপির যতগুলো রিনাউন্ড ফ্রেমওয়ার্ক রয়েছে, লাইক ফ্রেমওয়ার্ক, সিম্ফনি, তারপর এরাই তো আপনার স্বীকৃত ভালো ফ্রেমওয়ার্ক। এরা আপনার এদের যে 2 ভার্সনটা আসছে, আপকামিং ভার্সন, এই ভার্সনে এরা এটাকে ডিফ্যাক্টো ORM হিসেবে ইউজ করবে, বোথ ফ্রেমওয়ার্ক এন্ড সিম্ফনি। আমি এখানে দেখিয়েছি যে আপনি একটা কম্পারিজন, ইটস লাইক সাম নাম্বারস। আমরা এখানে দেখিয়েছি যে আপনি 20টা রেকর্ড যদি একটা লুপের মাধ্যমে, এখানে ফর লুপটা দেওয়া ছিল, আমি এটা মুছে দিয়েছি। আপনি এখানে এই যে কোড সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা আমরা 20 টাইমস রান করাবো একটা ফর লুপের মাধ্যমে, এবং এটা আলটিমেটলি ডক্ট্রাইনের মাধ্যমে আপনার ডেটাবেজে 20টা রেকর্ড ইনসার্ট করবে। ওকে, এবং এখানে আমি টাইম, এন্ড এবং স্টার্ট দুটোই দিয়েছি। দুটার বিয়োগফল যেটা সেটাই হলো আপনার ইলেক্স টাইম। পরের স্লাইডে একই কাজ আপনি যদি র পিএইচপি কোড দিয়ে করেন তাহলে এইভাবে করতে হবে। যদি এইভাবে করেন সেক্ষেত্রে দুটার আপনি ইনসার্ট পারফরমেন্স যদি দেখেন, যেটা ওই দুইটা কোডই আমরা 20 টাইম ইটারেট করেছি এবং 20টা রেকর্ড আমরা ডেটাবেজে ইনসার্ট করেছি। তো আলটিমেটলি রেজাল্ট হলো ডক্ট্রাইন 2তে এটা সময় লেগেছে 0.0094 সেকেন্ড, আর মাইস্কুয়েল কোয়েরি এটাতে সময় নিয়েছে একটু বেশি, যেটা 0.0165 সেকেন্ড। হাউ ইজ ইট পসিবল? আলটিমেটলি ডক্ট্রাইন ORM তো আর কোনো মন্ত্র জানে না, জানে কি? সেও আলটিমেটলি আপনার SQL-টাই রান করেছে, যে SQL-টা আমরা এর আগের স্লাইডে আমরা দেখিয়েছি যে র পিএইচপি দিয়ে যদি আপনি SQL রান করেন, তো এটাই সে রান করেছে, কিন্তু অনেক পাথ, অনেক লম্বা একটা পাথ ফ্লো হয়ে তারপরেও কি করে ডক্ট্রাইন 2 ফাস্টার হয়? ইম্পসিবল। হোয়াই ডু ইউ? সো এখানে তার অ্যান্সার হলো যে ডক্ট্রাইন কিভাবে এটা ফাস্টার পারফর্ম করতে পারলো, সেটার অ্যান্সার হল ট্রানজ্যাকশন। আমরা যখন নিয়মিত যে ধরনের মানে SQL লিখে থাকি, আমরা আরেকবার যদি ওই র পিএইচপি কোডটা দেখি, এখানে দেখেন আমরা কোনো ট্রানজ্যাকশন ইউজ করিনি, আর ডক্ট্রাইন যেটা করেছে ওইখানে ট্রানজ্যাকশন ইউজ করেছে, যদি সেটা ইনোডিবি হয় জাস্ট। আর এরপরের স্লাইডে আমি দেখিয়েছি যে আপনি যদি প্রপার ট্রানজ্যাকশন ইউজ করেন পিএইচপি র কোডে, দেন এটা কিন্তু ডক্ট্রাইন 2 এর চেয়েও ফাস্টার।
কিন্তু এখন কথা হলো, আমি বলতে চাচ্ছি না যে ডক্ট্রাইন 2 ইজ ফাস্টার দেন র পিএইচপি। র পিএইচপি অবশ্যই ফাস্টার, কিন্তু ডক্ট্রাইন 2 আমাদের হয়ে যে কাজগুলো করে দেবে সেটা হলো বেস্ট প্র্যাকটিস এবং যে ডিজাইন প্যাটার্নের ইমপ্লিমেন্টেশন গুলো, এগুলো সে আমাদের হয়ে করে দেবে। একটা উদাহরণ দিই সূত্র, যেমন ডক্ট্রাইন 2 মূল বেস হলো আপনার ডাটা মেপার। ডাটা মেপার এই ডিজাইন প্যাটার্নটা অবজেক্ট পারসিস্টেন্সের জন্য ইউজ করা হয়ে থাকে, যেটা আপনার জাভা, সি শার্প, তারপর রুবি, সি প্লাস প্লাস এবং ফাইনালি পিএইচপিতে যেটা ডক্ট্রাইন 2 এটাতে ইমপ্লিমেন্ট হয়েছে। এটা হলো আপনার মার্টিন ফওলার কর্তৃক মানে প্রবর্তিত একটা ডিজাইন প্যাটার্ন, যেটা পারসিস্টেন্স অফ অবজেক্ট এর ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। জাভা থেকে শুরু হয়েছে, পরবর্তীতে রুবিতেও এটা ইমপ্লিমেন্ট হয়েছে এবং অন্যান্য বড় ল্যাঙ্গুয়েজ গুলোতে ইমপ্লিমেন্ট হয়েছে। আর আরেকটা বিষয় হলো, এটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো ইউনিট অফ ওয়ার্ক। ইউনিট অফ ওয়ার্কটা কি জিনিস? সে আমরা যখন আপনি মাইস্কুয়েল কমান্ড প্রম্পটে ঢুকলেন, ঢোকার পর আপনি র্যান্ডমলি কিছু এসকিউএল রান করতেছেন। ওই এসকিউএল রান করার সময় নিশ্চয়ই আপনি ট্রানজেকশন ইউজেস কিংবা ক্যাশিং এই জিনিসগুলোর জন্য যেসব এক্সট্রা কোয়েরি এগুলো কিন্তু আপনি লিখবেন। আর একটা অ্যাপ্লিকেশন যখন রান করে, একটা অ্যাপ্লিকেশনে কিন্তু সেট অফ এসকিউএল কমান্ড থাকে সবসময়। যেমন ধরেন আমরা যদি উদাহরণ দিই যে আপনি আপনার ইউজার আপনার একটা সেশন তৈরি হবে, সে লগ ইন করে, লগ ইন করার সময় কি শুধুমাত্র একটা কমান্ড চলে? এটা এখানে কিন্তু একটা সেট অফ এসকিউএল কমান্ড যেটা সিকোয়েন্সলি রান করে এবং রান করার পর সে তার লগ ইন সাকসেসফুল, দেন আমরা একটা তার আইডেন্টিটি জেনারেট করি। সো আলটিমেটলি ইটস এ সেট অফ এসকিউএল কমান্ডস। তো এই একটা সেটকে যদি আমরা ট্রানজেকশনের মাধ্যমে এবং লোকাল ক্যাশিং এর মাধ্যমে আমরা প্রথমে লোকাল যে ফাইল সিস্টেমে পারচেজ করলাম, তারপর যদি তার লগ ইন সাকসেসফুল হয় সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে ডাটাবেজে ইনসার্ট করে তার আইডেন্টিটি জেনারেট করে দিলাম। সো এই ফুল প্রসেসটা যদি আমরা একটা মানে ক্যাশিং এর ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে করি, সেটাকে আমরা বলবো ইউনিট অফ ওয়ার্ক। তো এটাই হলো ইউনিট অফ ওয়ার্ক অ্যালগরিদম, যেটা ডক্ট্রাইন 2 তে ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো আমি বলেছি যে এখানে আমরা দুইটা জিনিস নিয়ে হাইলাইট করবো, একটা হলো ডক্ট্রাইন 2 এবং দেন ফ্রেমওয়ার্ক। যদি হোয়ার টু স্টার্ট, এখানে আমি দুটো ইউআরএল দিয়েছি। একটা হলো doctrine.project.org, যেখানে আপনি 1.2 এবং 2.0 এদের দুটো ভার্সন রয়েছে ডক্ট্রাইনের, দুটো ডকুমেন্টেশনই পাবেন। তো আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো আপনার ডক্ট্রাইন 2.0, যেটা ডাটা মেপারের ইমপ্লিমেন্টেশন, আর 1.2টা হলো আপনার অ্যাক্টিভ রেকর্ড, যেটা আপনার মানে বাদ হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি কিন্তু এগুলো হলো আপনার মানে নেক্সট জেনারেশন টেকনোলজি। এখান থেকে আপনি ফুল ডকুমেন্টেশন পাবেন। আপনি যে কোনো পিএইচপি ফ্রেমওয়ার্কে কিভাবে ইমপ্লিমেন্টেশন করবেন এর জন্য ফুল ডকুমেন্টেশন দেওয়া রয়েছে। আর জেন ফ্রেমওয়ার্কের জন্য দুটো প্লাগইন ইউজ করতে হবে। এই দুটো প্লাগইন আমি অলরেডি আপনাদের জন্য করে রেখেছি এবং আমার GitHub অ্যাকাউন্টে এগুলো আপলোড করা রয়েছে। আপনারা চাইলে এখান থেকে লোড করে নিতে পারেন অথবা ফর্ক করে নিতে পারেন অথবা ডাউনলোড করে। তো দেখা যাক সেই প্লাগইনগুলোর নাম কি জেন ফ্রেমওয়ার্কের জন্য। প্রথমে আমি নাম দিয়েছি জেনডেক্স, কারণ হলো জেন ফ্রেমওয়ার্কের যেগুলো ডিফ্যাক্টো এবং ওদের সাপোর্টেড থার্ড পার্টি প্লাগইন রয়েছে, যেমন jQuery-টা জেনডেক্সের মধ্যে যায়। আমি ডক্ট্রাইন 2টাকেও মানে এক্সপেক্ট করতেছি এবং আশা করতেছি এটাতে আমি আরো কন্ট্রিবিউট করবো যেন এটা জেনডেক্সে ইনক্লুড হয়। সো আলটিমেটলি এটা আপনার জেনডেক্সের লাইব্রেরির ভিতরে জেনডেক্স ফোল্ডারে যাবে, পরে আমি ফোল্ডার স্ট্রাকচার দেখাচ্ছি। আর এখানে আমি সব রকম বেস্ট প্র্যাকটিস গুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি। তার মধ্যে একটা হলো আপনার জেন ফ্রেমওয়ার্ক 2.0 থেকে এটা আপনার হায়ারার্কিক্যাল এমভিসি সাপোর্ট করবে। আলটিমেটলি এটা একটা মডিউলার হবে। সো এখানে আমি মডিউলার সেটআপটা দেখিয়েছি। আর মডিউলার সেটআপের সুবিধাটা কি হবে? আপনি আপনার ইউজার একটা মডিউল আছে আপনার, অথবা অথেন্টিকেশন, আর এই মডিউলটা আপনি অন্য অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারবেন মডিউলার সেটআপ। এবং একটা মডিউলের যে অথেন্টিকেশনে আপনি ইউজ করলেন PostgreSQL ডাটাবেস, আপনি আলাদা আরেকটা ব্লক মডিউল আছে, ব্লক মডিউলে ইউজ করলেন আপনি NoSQL। সো আলটিমেটলি ব্লগের মডিউল এবং অথেন্টিকেশন মডিউল টু মডিউল আপনি ইচ্ছা মতো আপনার যে কোনো ডাটাবেস ইউজ করতে পারেন একই অ্যাপ্লিকেশন। আরেকটা হলো লেআউট ফিচার। জেন ফ্রেমওয়ার্কে লেআউট সাপোর্ট আছে, কিন্তু এখনো